আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল চমৎকার আইসিটির প্রোগ্রামিং ভাষার অ্যালগরিদম এর চমৎকার ৫ নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের এই ৫ নাম্বার লেকচারটায় আমরা কারেন্ট ছাড়া ক্লাস করতেছি, অর্থাৎ আমার এই মুহূর্তে কারেন্ট নাই, ঘর অন্ধকার। যদিও ঘর অন্ধকার থাকলেও এই যে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেখেছি ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা কষ্ট করে জয়েন করছো, আমি অনেক খুশি হলাম। তো আজকে আমাদের ৫ নাম্বার যে স্পেশাল ক্লাস, এই ৫ নাম্বার স্পেশাল ক্লাসে আমরা আলোচনা করব আমাদের অ্যালগরিদমের যে কিছু স্পেশাল প্রশ্ন হয় সেই প্রশ্নের ধারাবাহিক প্র্যাকটিস। আমরা এখন থেকে অ্যালগরিদমের প্র্যাকটিসগুলো বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ অংশটা দেখো। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে জানাও। আমাদের অ্যালগরিদমের আমাদের প্রথম ক্লাসে নোট হচ্ছে এটা। আমরা অ্যালগরিদমটা বুঝতে পারছিলাম প্রথম ক্লাসে অ্যালগরিদমটা আসলে এরকম, এবং আমরা অ্যালগরিদমের একবারেই ফার্স্ট স্টেপে আমরা কিন্তু ছোট্ট একটা উদাহরণ দিয়ে অ্যালগরিদমটা ধাপে ধাপে শিখে আসছিলাম। এরপরে আমরা কিন্তু কয়েক স্পেশাল সূত্রের ফর্মুলা লেখার নিয়ম, গাণিতিক ফর্মুলা লেখার নিয়ম শিখছি। এরপর আর প্র্যাকটিস করা হয়নি। তো আজকে আমরা প্র্যাকটিস অংশে যাব, ঠিক আছে? তো সবাইকে বলতেছি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা আমাকে প্রশ্ন করবা, চেষ্টা করবা মনোযোগ দিয়ে সম্পূর্ণটা দেখার জন্য। তাহলে চলো আমরা শুরু করি। তা আমাদের আজকে স্পেশাল যে প্র্যাকটিস সেটা ১ নাম্বার প্র্যাকটিস দিয়ে শুরু হবে। তো আমি বের করতেছি, আমাদের এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আমি একটু ঠিকঠাক করে নিই। ১ নাম্বার প্র্যাকটিস দিয়ে শুরু করলাম। ১ নাম্বার প্র্যাকটিসের নাম হচ্ছে ৩টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম। এটা হচ্ছে আমার ১ নাম্বার প্রশ্ন। আমাদের জাস্ট এটাই বলছে, প্রশ্নের মধ্যে বলেছে যে যে কোনো ৩টি সংখ্যা যোগ করবা, যে কোনো ৩টি ধনাত্মক সংখ্যা যোগ করবা, সরি যোগ না, গড় বের করবা। গড় আমরা তো জানি গড় বলতে বোঝায় যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যা যোগ করে ওই সংখ্যার মান দিয়ে ভাগ করা, মানে ওই সংখ্যাগুলোর পরিচয় দিয়ে ভাগ করা। তো আমাদের বলতেছে যে ৩টি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, এই ৩টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করবা এবং তার অ্যালগরিদম কি হবে সেটা আমাদের দেখাইতে হবে। আমাদের ক্লাসে ফাতেমা মিম জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি ফাতেমা মিম ক্লাস মিস হয়ে গেল, ক্লাস রেকর্ড দেখে নিবা যেদিন মিস হয়ে যাবে। থ্যাংক ইউ জয়েন করার জন্য, খুশি হলাম। আচ্ছা, তাহলে চলো আমরা এখন যাই, আমাদের মূল আলোচনা শুরু করি। আমরা কিন্তু জানি আমাদের অ্যালগরিদম কিন্তু ২ ধাপে লেখা যায়। একটা হচ্ছে বাংলায় লেখা যায়, আর একটা হচ্ছে কি ইংলিশেও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যায়। তো এখন আমরা প্রথমত বাংলাটা দেখব, এরপরে আমরা ইংরেজিটা দেখব কিভাবে ইংরেজিতেও অ্যালগরিদম লেখা যায়। যারা আজকে নতুন আর কি অ্যালগরিদম জিনিসটা দেখতেছো প্রথম, তোমরা জাস্ট একটু দেখো। হ্যাঁ, অনেকে আসছো আজকে নতুন, তোমরা জাস্ট আজকে একটু দেখো কিভাবে আমি ক্লাস নিচ্ছি। আস্তে আস্তে বাকি ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা, সমস্যা নাই। আর যখন নতুন টপিক পড়াবো তখন সব সুন্দরভাবে বুঝতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আপাতত আজকে তোমরা দেখো। তো আমরা শুরু করতেছি। হ্যাঁ, ৩টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার জন্য অ্যালগরিদম। হ্যাঁ, সাদিদ কিছু বলতেছো, বলো। আমার প্রবলেম নাই, আমি তো গাড়ি ক্লাস দিই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে দেখো, হ্যাঁ আমরা শুরু করি। তো এখন আমরা এই যে অ্যালগরিদমের প্রথম অংশ যেটা একবারে বাংলা অর্থ যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি। প্রথমে লিখবো ধাপ 1। চলো শুরু করতেছি। অ্যালগরিদমের আমার ধাপ 1-এ কি করতে হয়, প্রোগ্রাম শুরু করি। আমরা কিন্তু একবার প্রথম ক্লাসে প্র্যাকটিসের মাধ্যমে একটা প্র্যাকটিস করছিলাম যে অ্যালগরিদম কীভাবে লিখতে হয়। আমাদের অ্যালগরিদমটা হচ্ছে ধাপে ধাপে সমস্যার সমাধান করা। আমাদের 3টি সংখ্যা আছে, মনে মনে সংখ্যা 3টির নাম লেখা নাই, মনে করি একটা সংখ্যা বড় অক্ষর এ, একটা সংখ্যা বড় অক্ষর বি, একটা সংখ্যা বড় অক্ষর সি, মনে করতেছি। যদি আমাদের সংখ্যা বলে দিত আমরা সেই সংখ্যাগুলো লিখতাম আর কি। তো বলছে যে কোনো 3টি সংখ্যার গড় নির্ণয় করবা, তার অ্যালগরিদম কীভাবে লেখো। তো এখন আমরা লিখলাম যে মনে করি ধাপ 1 যে আমাদের প্রোগ্রামটা শুরু হচ্ছে। তো ধাপ 1-এ সবসময় আমরা কি করি, প্রোগ্রাম শুরু করি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাকে জানাও সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সব ঠিক আছে কিনা, বুঝতে পারলা কিনা এতটুকু? জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন আমাদের ধাপ 2-তে, হ্যাঁ এখন আমাদের ধাপ 2-তে কি করতে হবে? স্যার দেখা যায় না, শোনা যায় না, আটকে যায় খালি। আচ্ছা, মারুফের মনে নেট সমস্যা, এই জন্য একটু কষ্ট হচ্ছে। একটু কষ্ট করো মারুফ, একটু চেষ্টা করো যতটুকু পারো লিঙ্ক কেটে দিতে পারো জয়েন করতে। তো যেটা বলতেছিলাম, ধাপ 2 আমরা কি করব, ধাপ 2 আমরা ইনপুট নিব। ইনপুট, এখন ইনপুট নিব কি, ইনপুট আমরা কোনটা নিতে পারি? আমাদের বলছে 3টি সংখ্যা নিয়ে কাজ করতে হবে। এখন এই 3টি সংখ্যাই হচ্ছে ইনপুট। এখন এই 3টি সংখ্যার পরিচয়কে আমি জানি না,
যে কোনো তিনটি সংখ্যা, এটা 1 হইতে পারে, 2 হইতে পারে, 3ও হইতে পারে। থ্যাংক ইউ, জয়েন করছো তামান্না, আবার জয়েন করছো আমাদের রিয়াজ, নাইম জয়েন করছো, খুশি হলাম। তো যেটা বলতেছিলাম, আমাদের সংখ্যা যেহেতু নির্দিষ্ট না, যে কোনো সংখ্যাই হইতে পারে, তো আমরা চেষ্টা করব, হ্যাঁ আমরা চেষ্টা করব আমাদের মন মতোই যে কোনো ইনপুট নেওয়ার জন্য। তো আমরা কিন্তু আমাদের প্রথম যে ক্লাস ছিল, একবারে প্রথম ক্লাসে যখন আমরা তিনটি সংখ্যার যোগফল নির্ণয় করেছিলাম, তখন আমরা ইনপুট ধরেছিলাম। কি ধরেছিলাম? ধরছিলাম একটা সংখ্যা এ, দ্বিতীয় সংখ্যা বি, তৃতীয় সংখ্যা সি। কারণ আমরা জানি না তিনটি সংখ্যা কোন তিনটি সংখ্যা, যে তিনটি সংখ্যা আমরা যোগ করবো এটা জানি না বা দেওয়া নাই। আমাদের ক্লাসে নাদিয়া জয়েন করছে একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এমএসটি নাদিয়া ইসলাম, হ্যাঁ এবার তোমার নামটা এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে আচ্ছা কি বল, আচ্ছা সাদিদ আবার বলো তো, জোরে বলতে হবে। আসলে সাদিদের কথাটা মানে তেমন ক্লিয়ার আসতেছে না, এই জন্য দুঃখিত। আমি একটু টাইপিং করে বলতে পারবা, টাইপ করে লিখতে পারবা প্রশ্নটা কি বলছিলাম? কথাটা মানে আনক্লিয়ার, তো এই জন্য আর কি বুঝতে সমস্যা হচ্ছে। একটু টাইপ করে লিখে দাও, তাই আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমাদের ইনপুট আমরা কি নিব? আমাদের যেই তিনটি সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটি সংখ্যা যেগুলি বলবে না সেগুলোই নিব। তো আমরা এবিসি কেন নিলাম, 1 2 3 কেন নিলাম না? আসলে 1 2 3 তো বলে দেয় নাই। আমাদের যদি বলে দিত যে 1 2 3 সংখ্যাগুলো যোগফল নির্ণয় করার অ্যালগরিদম লেখো, তাহলে লিখবা 1 2 3। যেহেতু এখানে কোনো সংখ্যা বলে নাই, আমরা সংখ্যা না নিয়ে আমরা জাস্ট এবিসি নিব। এটা হচ্ছে অ্যালগরিদম। আমাদের এবিসি নিয়ে কাজ করতে হয়, ইংরেজি বর্ণমালা নিয়ে কাজ করতে হয়। তো এখানেও কিন্তু সেম, এখানে তিনটি সংখ্যার গড় বের করবো। আগে ছিল যোগফল, এখন গড়। তো এখানেও কি করবা? ইনপুট সেই এবিসি নিবা। তো ধাপ 2তে লিখতেছি ইনপুট হিসেবে, ধাপ 2 আমরা বলতেছি ইনপুট হিসেবে বড়ক্ষর এ, বড়ক্ষর বি, বড়ক্ষর সি। আচ্ছা, এক্সিলেন্ট। সাদিদ বলছো যে এই অঙ্কগুলো তুমি কম্পিউটারে করছো না, প্র্যাকটিক্যালি করতে পারি। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সাদিদ এগুলো বলছো প্র্যাকটিক্যালি করতে পারি। আমি তো আশ্চর্য হলাম যে তুমি তো এইচএসসি 27 ব্যাচ, উত্তেজিত 27, তোমার তো এই অধ্যায় আসার কথাও না। তোমাদের পড়তে হবে 3 4 5, মানে প্রথমে 3 পড়বা, তারপরে 4, তারপরে 5। এটা তো পঞ্চম অধ্যায়। তুমি পঞ্চম অধ্যায় কীভাবে এটা পারলো আগে থেকে? তুমি কি আগে থেকে প্রোগ্রামিং নিয়ে কাজ করতা? আমাকে একটু জানাও সাদিদ, তুমি কি আগে থেকে প্রোগ্রাম নিয়ে কাজ করতে কিনা? আমি তো আসলে এটা অবাক হচ্ছি যে তুমি মাত্র কলেজে উঠছো, বইটাও মনে হয় তেমন ভালো করে পাও নাই, তারপর তুমি এই অধ্যায়ে অনেক কিছু জানতেছো, খুশি হলাম। আচ্ছা, এখন যেটা বলি, এই হচ্ছে আমাদের ধাপ 2 এর আলোচনা, যে ইনপুট হিসেবে আমরা 3টি অক্ষর নিব। না স্যার, এক্সেলের কাজ কিছুটা পারি। ওকে, থ্যাংক ইউ সো মাচ বলছো এক্সেলের কাজ পারো। ওকে, কারণ চলে আসে আমাদের। তো যেটা বলতেছিলাম, তো আমাদের কিন্তু এখানে ইনপুট এবিসি আমরা নিয়েছি। কেন নিয়েছি? কারণ আমরা জানি না যে 3টি সংখ্যা কি কি আছে। চলো আমরা শুরু করি। নেক্সট, তো 3টি সংখ্যা এবিসি ধরলাম, এবিসি মান গ্রহণ করি। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আমাদের এই 3টি সংখ্যার কি বলছে? গড় বের করতে বলছে, গড়। আচ্ছা, এখন কথা হচ্ছে গড়ের সূত্র কি? গড়ের সূত্র হচ্ছে এভারেজ। এভারেজ যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা। তা আমরা যদি এই এভারেজটা একটু বুঝতে চাই, তাহলে আমাদের একটু লিখতে হবে। একটু রাফ খাতা আমি নিচ্ছি, একটু ওয়েট করো, একটু ওয়েট করো সবাই। হ্যাঁ, আমি একটু রাফ নিচ্ছি। আমাদের এখানে এভারেজ হবে, বুঝছো? এভিজি, খেয়াল রাখবা। আমাদের এখানে হবে কি? এভিজি। এই যে এভারেজ যেহেতু বলছে গড়, গড় মানে কি? এভিজি। ভেরি গুড। হ্যাঁ, এভিজি, এভারেজ। এভারেজের সূত্র হচ্ছে 3টি সংখ্যা আছে, 3টি সংখ্যা ধরছিলাম এবিসি, তাহলে প্রথম অক্ষর এ, তারপর হচ্ছে প্লাস বি, তারপর হচ্ছে প্লাস সি। এই 3টি সংখ্যা যোগ করলাম এবং 3টি সংখ্যা যেহেতু এই জন্য 3 দ্বারা ভাগ করলাম। কিতে ভাগ করলাম? 3 দ্বারা ভাগ করলাম। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এটা হচ্ছে গড় বা এভারেজ। সবাই দেখো তো বুঝতে পারলা কিনা? এভারেজের সূত্রই হচ্ছে এটা, এ প্লাস বি প্লাস সি বাই 3। এটা আমাকে জানতে হবে, কারণ এই সূত্রে আমরা লিখবো খাতায়, প্রোগ্রামে আমাদের লিখতে হবে। সবাই তোমাকে জানাও, বুঝতে পারলা কিনা ব্যাপারটা? একটু কথা বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এটাকে আরেকভাবে লেখা যায়। কিরকম ভাবে? এ প্লাস বি প্লাস সি মানে কি? সামেশন, সাম। এ প্লাস বি প্লাস সি মানে কি? সামেশন। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যে আমাদের এভারেজ করার আগে আমাদের যোগফল করতে হবে, সাম করতে হবে, সাম।
তিনটি সংখ্যার সাম করতে হবে, সাম করার পর সেই সামকে 3 দিয়ে ভাগ করতে হবে। তুমি চাইলে এটাও সরাসরি লিখতে পারো, চাইলে এটাও লিখতে পারো, মানে মেন সূত্র তো এইটা, গড়ের জন্য অ্যাভারেজ এভিজি, আর আমাদের সংখ্যা 3টি দেখা ABC যোগ করলাম এবং 3 দিয়ে ভাগ করলাম, এটা লিখলেও হয়ে যায়। অথবা আমি চিন্তা করব যে আমাদের গড় বের করার আগে আমাদের তো যোগ করতে হয়, আগে ইনপুটগুলো যোগ করে নিতে হয়, এই জন্য আমরা ইনপুটগুলো যোগ করব। যোগ করা মানে সামেশন করা, সাম করা। প্রথমে আমরা সাম বের করব, এরপর সেই সামকে আবার 3 দিয়ে ভাগ করলেই এভারেজ চলে আসবে। তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো বা এক ধাপ বেশি করে লিখতে পারো, তোমার ইচ্ছা, দুইটাই রাইট। কথা কি বুঝতে পারছো? দুইটাই সঠিক, চাইলে তুমি ডাইরেক্ট লিখতে পারো বা চাইলে ভাগ ভাগ করে বসাতে পারো। আচ্ছা, আমি ডাইরেক্ট লিখি না, আমি ভাগ ভাগ করে বসাইছি। প্রথমে আমরা যোগ করছি, এভারেজ করার আগে যোগ করে নিয়েছি। এখন ধাপ 4 লিখতেছি আমরা, ধাপ 4 ধাপ 3, ধাপ 3-এ লিখতেছি সাম ইকুয়াল টু A + B + C, এই সূত্রটি ব্যবহার করব আমরা। ধাপ 3-এ আমরা সাম ইকুয়াল টু A + B + C এই সূত্রটি ব্যবহার করব। ব্যবহার করে কি করব? আমরা সামেশনের ফলাফল বের করব, সামের মান নির্ণয় করব। ঠিক আছে? কেন এই কাজটা করতেছি? কারণ আমাদের আগে যোগফল বের করতে হবে। আমাদের তো চাইছে অ্যাভারেজ বা গড়, তো গড় করার আগে কিন্তু যোগফল করতে হয়। যোগফলটার জন্য আমরা ধাপ 3 নিলাম, এরপরে পরবর্তী ধাপ হবে গড়ের ধাপ। তো ধাপ 3-এ লিখতেছি সাম ইকুয়াল টু A + B + C সূত্রটি ব্যবহার করে সামের মান নির্ণয় করি। সবাইকে বলতেছি 3 নাম্বার ধাপটা কি বুঝতে পারছো সবাই, কেমনে লিখলাম বা কেন লিখলাম? বাকিরা কথা বলো। আচ্ছা, এবার 3 নাম্বার ধাপ যদি এটা না লিখতে চাও, তুমি চাইলে লিখতে পারো ডাইরেক্ট এভারেজ এভিজি A + B + C / C সূত্র ব্যবহার করে এভারেজ নির্ণয় করি। তোমার ইচ্ছা, তুমি চাইলে ডাইরেক্ট লিখতে পারো, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার ধাপ 4, ধাপ 3-এ যখন আমরা সামেশন পেয়ে গেছি, ধাপ 4-এ কি লিখবা? এভারেজ বের করবা। তো লিখবা ধাপ 4 AVG সামেশন / 3 এই সূত্রটি ব্যবহার করে এভারেজের মান নির্ণয় করি। এবার দেখো, আমরা কিন্তু জানি ভাগ চিহ্ন এভাবে লেখা যায় না, এই যে ভাগ চিহ্ন কিন্তু এভাবে দেওয়া যায় না, এটাকে অবলিক দিতে হয়। আমরা কিন্তু গত ক্লাসগুলোতে শিখে আসছি এগুলো সবই। তো এই জন্য আমরা বলতেছি ধাপ 4-এ যে এভিজি ইকুয়াল টু সাম/3, অর্থাৎ আমার গড়ের সূত্র হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ 3, এটা ব্যবহার করে আমরা গড়ের মান নির্ণয় করব। তো এভিজি ইকুয়াল টু সাম/3 সূত্রটি ব্যবহার করে এভিজি এর মান নির্ণয় করি, হয়ে গেল। তো তুমি যদি এই লাইনটা লিখতে না চাও, ডাইরেক্ট তুমি 3 নাম্বার ধাপে লিখতে পারো এভিজি ইকুয়াল টু A + B + C / 3 এই সূত্র ব্যবহার করে অ্যাভারেজের মান নির্ণয় করি। ডাইরেক্ট লিখে দিলেও পারো সেটা 3 নাম্বার ধাপে। আমি এক ধাপ বাড়াইছি, একটু আস্তে আস্তে ভেঙে ভেঙে করাচ্ছি, তো এই জন্য আর কি বোঝানোর জন্য। এই হচ্ছে ধাপ 4। প্রথমে আমরা যোগফল বের করছি, তারপর সেই যোগফলকে 3 দিয়ে ভাগ করে গড় বের করছি। আচ্ছা, কীভাবে আমি বলি শোনো। প্রথমত তুমি লিখবা এভিজি, সামের পরিবর্তে লিখবা এভিজি, এই যে এটা লিখবা ডাইরেক্ট 3 নাম্বারে, এটা লিখে দিবা 3 নাম্বারে এভিজি লিখবা, সামের পরিবর্তে এভিজি লিখবা, তারপর ABC লিখে / 3 দিবা, তারপর লিখবা এই সূত্রটি। হ্যাঁ বলো, প্রশ্ন। স্যার এবিসির মানগুলো কি দেওয়া থাকবে? না না, দেওয়া থাকবে না, কখনই দেওয়া থাকবে না। জাস্ট বলবে যে কোনো 3টি সংখ্যা, যে কোনো 4টি সংখ্যা, যে কোনো 5টি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য গড়ের জন্য অ্যালগরিদম করো। দেওয়া থাকবে না, এই মানগুলো কখনো দেওয়া থাকে না। বুঝতে পারছো? না স্যার। আমার কথা বুঝো নাই? না। আচ্ছা বলি, এই যে তুমি বলছো না এবিসির মান দেওয়া থাকবে কিনা, এগুলোর মান দেওয়া থাকবে না। তোমাকে জাস্ট বলবে 3টি সংখ্যা নিয়ে কাজ করো, যে কোনো 3টি সংখ্যা নিয়ে কাজ করো, যে কোনো 4টি সংখ্যা নিয়ে কাজ করো, যে কোনো 3টি সংখ্যা। ওইগুলোর মানে ওই মানের মানে এক একটা এবিসি ধরে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে করবা প্রথম সংখ্যা A, দ্বিতীয় সংখ্যা B, তৃতীয় সংখ্যা C, মানে সবসময় ইংরেজি বর্ণমালা নিয়ে কাজ করলেই হবে। বুঝছো? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখানে বলছো ইমরান যে ব্র্যাকেট দিতে হবে কিনা, আসলে এখানে ব্র্যাকেট আমি দেই নাই, ব্র্যাকেট দিলেও হয়, এখানে না দিলেও সমস্যা নাই তেমন। বুঝছো? ইমরান বলছো এখানে ব্র্যাকেট দিতে হবে কিনা। হ্যাঁ, ব্র্যাকেট হবে না। আচ্ছা বলি, ব্র্যাকেট এখানে দিলেও হয়, না দিলেও সমস্যা নাই। আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, না দিয়েও লিখতে পারি, ইচ্ছা। আমরা যদি ABC দিয়ে লিখি তাহলে ব্র্যাকেট দিয়ে লিখবো, আমরা যদি ABC দিয়ে লিখি তাহলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবো। তো যদি সাম লিখছি তো ব্র্যাকেট দিইনি আর কি। ওকে, তো বলি রিয়াজ, যেটা বলতেছিলাম 3 নাম্বার ধাপে তুমি এবিজি লিখে তারপর লিখবা ব্র্যাকেট দিয়ে ABC A + B + C / 3, তারপরে লিখবা সরাসরি সূত্রটি ব্যবহার করে এবিজির মান নির্ণয় করি, মানে ডাইরেক্ট 4 নাম্বার ধাপ না লিখে 3 নাম্বার ধাপে ডাইরেক্ট তুমি গড় বের করে ফেললা।
বুঝতে পারছো রিয়াজ? ডুলি জয়েন করছো ক্লাসে একটু আগে, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। এই হচ্ছে ধাপ 4। এবার দেখো আমাদের কি কাজ করতে হবে, ধাপ 5-এ যেতে হবে। ধাপ 5-এ কি করব? যখন আমরা ধাপ 4-এ এভারেস্টের মান নির্ণয় করে ফেলছি, আসলে আমাদের গড়ই বের করতে বলছে এভারেস্ট, যখন আমরা ফলাফলটা পেয়ে গিয়েছি, এরপর কি করতে হয়? ফলাফলটা পাওয়ার পর ফলাফলটা প্রদর্শন করতে হয়। এবার লিখবা আমরা এই 5 নাম্বার ধাপে এভারেজের ফলাফল প্রদর্শন করি। আমরা কিন্তু সামের ফলাফল প্রদর্শন করব না, কারণ সাম তো বের করতে বলে নাই, বলছে এভারেজ। তো ধাপ 5-এ লিখতেছি এভিজি, মানে এভারেজ মানে গড় এর মান প্রদর্শন করি। আমরা সবসময় জানি আমাদের যখন মানটা বের হয়ে যায়, সূত্রের ঘর লেখার পর আমরা যখন কাঙ্ক্ষিত মান পেয়ে যাই, যেটা চাইছে প্রশ্নে, সেই মান যখন নির্ণয় করে ফেলি, যেই ধাপে মান নির্ণয় করা হয়ে যাবে, ঠিক পরবর্তী ধাপে ওই ফলাফলটাই প্রদর্শন করতে হবে বা দেখাইতে হবে বা ছাপাইতে হবে। এই জন্য আমরা এই জায়গাতে 5 নাম্বার ধাপে লিখতেছি আমাদের যে গড় বের করতে বলছিল 3টি সংখ্যার গড়, সেই গড়ের ফলাফল কিন্তু 4 নাম্বার ধাপে পেয়ে গিয়েছি। এজন্য 5ম নাম্বার ধাপে সেই গড়ের ফলাফলটা প্রদর্শন করব। এগুলো ইংলিশ আছে, আমি একটু পর দেখাবো, বাংলাটাকে দেখাচ্ছি, পর ইংলিশ দেখাবো। এই হচ্ছে অংশ। তো দেখো ধাপ 5 নাম্বারটা বুঝতে পারলা কিনা সবাই? রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার যাচ্ছি ধাপ 6। ধাপ 6-তে কী করব? যখনই আমরা প্রদর্শন করছি তখনই আমাদের প্রোগ্রাম শেষ। তখন লিখবা কি? ধাপ 6 প্রোগ্রাম শেষ করি। এই হচ্ছে অ্যালগরিদম। মানে যখনই তুমি প্রদর্শন করবা, প্রিন্ট করবা, ফলাফল ছাপায় দিবা, এরপর আর কোনো কাজ নাই, প্রোগ্রাম শেষ করতে হবে। এই হচ্ছে 6 নাম্বার ধাপ, যে 6 নাম্বার ধাপে আমরা কি করলাম? প্রোগ্রামটা শেষ করে ফেললাম। এখন বলো, যদি কারো কোনো এখানে প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। এনিওয়ান, কারো কোনো প্রশ্ন আছে এখানে? রেসপন্স করতে হবে। সবাইকে বলতেছি কথা বলার চেষ্টা করো, হ্যাঁ? আমি কিন্তু ভয়েসটা অ্যাপ্লি করি, মানে পছন্দ করি বেশি। না স্যার না। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা যাব আমাদের নেক্সট অংশে, পরবর্তী অংশে। নাদিয়া, তুমি তো জয়েন করছো ক্লাসে, আমাকে জানাও তুমি কি বুঝতে পারছো কিনা। নাদিয়া, ভয়েসে কথা বলো। MS নাদিয়া ইসলাম, হ্যাঁ নাদিয়া, একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা। ওকে, থ্যাংক স্যার ইউ। বুঝছি, আমি এগুলো পারি আগে থেকে। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে তো মোটামুটি ভালোই হলো, প্র্যাকটিস হয়ে গেল। সোহানও পারো আশা করি, এগুলো তো পড়াইছি সব। আচ্ছা, এটা শেষ। এবার আমি ইংরেজিতে লিখবো। ইংলিশটা তোমরা বলবা, আমি বলবো না। আমি তো বাংলা বলে দিচ্ছি, এবার ইংলিশটা তোমরা বলবা ধাপে ধাপে। স্টেপ 1, 2, 3, 4, 5 শেষ হয়ে যাবে। এই অঙ্কটা ধাপ 5-এও শেষ হইতে পারতো যদি আমি এই 4 নাম্বার ধাপ না লিখতাম, 5 নাম্বার ধাপেই শেষ করতে পারতাম। ওকে, এবার চলে যাই ইংরেজি ফর্মুলা। শাহিদা বুঝতে পারছো? শাহিদা কথা বলো। জি স্যার। এবার স্টেপ 1 ইংলিশে লিখব। স্টেপ 1-এ কি করবা? স্টার্ট, শেষ। হ্যাঁ, এবার স্টেপ 2 যাবা, প্রোগ্রাম শুরু করলাম আর কি। স্টেপ 2-তে কি করতে হবে বলো তো? ইনপুট। আচ্ছা, ইনপুট কি নিব আমরা স্টেপ 2-তে? ইনপুট ABC। ভেরি গুড, এক্সিলেন্ট, ABC। সবাইকে বলতেছি বাংলার মতো ইংরেজি হবে, জাস্ট ইংলিশ অক্ষরে লিখবা, বাংলা তো লিখছি বাংলায়। এবার স্টেপ 3-তে কি লিখবো আমরা বলো তো? স্টেপ 3-তে এক্সিলেন্ট, প্রথমে যোগ করব। ভেরি গুড, সাম ইকুয়াল টু A + B + C, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম। সবাইকে বলতেছি ক্লাসের সবাই দেখো তো এই 3টা স্টেপ বুঝতে পারলা কিনা? এগুলো সব ইংলিশে লেখা হচ্ছে, বুঝতে পেরেছো সবাই? বাকিরা কথা বলো। হ্যাঁ স্যার। ওকে, এবার স্টেপ 4-এ কি করবা? স্টেপ 4-এ এভারেজ, গড়। আচ্ছা, স্টেপ 4-এ কি করব আমরা বলো তো? আমরা যখন হ্যাঁ এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, অ্যাভারেজ লিখে প্রথমে সাম লিখবা, অবলিক 3 দিবা। অ্যাভারেজ সাম অবলিক 3, কারণ সামটা বে করছো 3 নাম্বারে, যোগফল 3 নাম্বারে পাইছো, 4 নাম্বারে গড় পেয়ে যাবা, শেষ। স্টেপ 4-এ অ্যাভারেজ ইকুয়াল টু সাম অবলিক 3 হয়ে গেল। আচ্ছা, যখন তুমি এভারেজ পেয়ে গিয়েছো তখনই কি করতে হবে? প্রদর্শন করতে হবে। স্টেপ 5-এ কি করবো আমরা বলো তো? স্টেপ 5-এ এক্সিলেন্ট, ভেরি গুড, প্রিন্ট অ্যাভারেজ। এখানে কিন্তু প্রিন্ট ভুল করে সাম দিও না, কারণ আমরা সাম বের করবো না, বের করবো অ্যাভারেজ। তো লিখবা প্রিন্ট অ্যাভারেজ। সবাই বুঝতে পারছো? রেসপন্স করো।
সর্বশেষ পিন করার পর কি করতে হয়, শেষ করতে হয়। স্টেপ 6 স্টপ বা ইন্ড, ইন্ডও লেখা যায়, স্টপও লেখা যায়। ভেরি গুড। এই হচ্ছে আমার ইংলিশ। থ্যাংক ইউ মারুফ, নাদিয়া রেসপন্স করতেছো। আসলে বাংলার চাইতে ইংরেজি অনেক সহজ। মাহফুজ আবদুল্লাহ, বুঝতে সমস্যা হচ্ছে আমি জানি, আজকে একটু নতুন তো, এই জন্য সমস্যা নাই, পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবা। মাহফুজ আবদুল্লাহ একটু আমাকে জানায়ও, তুমি কি শুনতেছো, দেখতেছো? মাহফুজ আবদুল্লাহ, জি স্যার। ওকে, একটু কষ্ট করো, প্রাথমিক তো একটু বুঝতে কষ্ট হবে, সমস্যা নাই, পিছনে ক্লাসটা দেখে নিলে বুঝতে পারবা, নো সমস্যা। আচ্ছা, এবার দেখো আমাদের কিন্তু ডান দিকে ইংরেজি গেল, বাম দিকে বাংলা হয়ে গেল আমাদের এই প্রথম স্টেপের অ্যালগরিদম। তো দেখো তোমাদের কাছে কোনটা সহজ লাগে, বাংলাটা না ইংলিশটা, বলো? ইংলিশটা। হ্যাঁ, তো বাংলায় কত কিছু, কত কাহিনী করতে হয়, ইংলিশে জাস্ট তুমি সিম্পল ভাবে বসা দিবা, হয়ে যাবে। তান দিতে দিন গ্রুপে। হ্যাঁ, দিয়ে দিব, হবে না। আমি দিয়ে দিব, সমস্যা নাই, সব দিয়ে দিব, বুঝছো? আচ্ছা, দুইটাই সহজ বলছো নাদিয়া, থ্যাংক ইউ, দুইটাই সহজ বলছো, যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো। কেউ যদি চাও স্যার বাংলা লিখবো, হইতে পারে, ইচ্ছা তুমি লেখো বাংলা। কেউ যদি বলো স্যার না আমি ইংলিশে লিখবো, তাও লিখতে পারো। মানে অ্যালগোরিদম বাংলাও লেখা যায়, ইংলিশও লেখা যায়। যদি দেখো পরীক্ষার সময় কম, কম্পিউটার আরও সহজ। হ্যাঁ, কম্পিউটার তো আরও সহজ হবে, স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে। ওকে, তো সাদিদ কম্পিউটার দেখাইছো, আমার কাছে আসলে কম্পিউটার নাই বা ল্যাপটপ নাই, থাকলে দেখাইতে পারতাম, ঠিক আছে? তো দেখো যেটা বলতেছিলাম, তো আমাদের পরীক্ষার সময় যদি দেখি সময় কম, হাতে আছে 5 মিনিট, মনে করো হাতে আছে 5 মিনিট, একটা অঙ্ক করতে হবে অ্যালগোরিদম, তুমি তখন ইংলিশটা ফলো করবা। বা হাতে আছে 3 মিনিট, তখন বাংলা লিখতে পারবা না, অনেক সময় লাগবে, তখন এটা ফলো করবে। মানে যখন সময় কম থাকবে তখন এটা ফলো করতে পারো ইংলিশটা, আর চাইলে সাধারণত বাংলা লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে চলো বাচ্চারা, এটা শেষ, এবার আমরা স্পেশাল 2 নাম্বার প্রশ্ন নিয়ে সলভ শুরু করি। হ্যাঁ, চলো আমরা এখন যাই, 2 নাম্বার প্রশ্ন নিয়ে আসি। এখানে কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। না স্যার। এবার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা একটু ব্যতিক্রম। এখানে বলতেছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম লিখতে হবে। থ্যাংক ইউ। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যারা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো, সবাই একটু বলো তো, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। এই যে এরিয়া, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি পাই আর স্কয়ার। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে বৃত্তের ক্ষেত্রফল, এখানে কোন রাশির মান চেঞ্জ হয়? এক্সিলেন্ট, ভেরি গুড। আর এর মান বা রেডিয়াস, ব্যাসার্ধের মান চেঞ্জ হয়, পায়ের মান কিন্তু চেঞ্জ হয় না, এটা ধ্রুবক মান। তো মনে রাখবা, আমরা ইনপুট তাকেই গ্রহণ করব যার মান চেঞ্জ হয়, যেই রাশির মান চেঞ্জ হয়। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ সাদিদ। তো যেটা বলতেছিলাম, আমরা ইনপুট তাকেই গ্রহণ করব যেই সকল রাশির মান চেঞ্জ হয়। ইনপুট মানে চলক, এখানে পায়ের মান ফিক্সড, এটা কখনোই ইনপুট হইতে পারবে না। আমাদের আর এর মান কিন্তু ফিক্সড না, আর এর মান ছোট হইতে পারে, বড় হইতে পারে। আর এর মান ছোট হইলে বৃত্তটা হবে একটু ছোট, আর এর মান বড় হইলে বৃত্তটা হবে আরও বড়, আর এর মান যদি আরও বড় হয় বৃত্ত হবে আরও বড়। তার মানে কি, ব্যাসার্ধের মান যত বাড়বে বৃত্তের সাইজটাও কী হবে, তত বাড়বে। তার মানে বুঝতে পারতেছি আর এর মানটা ফিক্সড না, আর এর মানটা চেঞ্জ হয়। তো এখানে আর হবে আমাদের ইনপুট। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ইনপুট হবে শুধুমাত্র আর, পাই ইনপুট হবে না, শুধু ইনপুট হবে আর। কথাটা কি মনে থাকবে সবার? বুঝতে পেরেছ? আচ্ছা, এটা কিন্তু অনেকেরই ভুল হয়, বুঝছো, এটা খেয়াল রাখবা। তো চলো শুরু করি। তো এখন প্রথমে কি করবা, বৃত্তের ক্ষেত্রফলের জন্য শুরু করি। চলো প্রোগ্রাম শুরু করতেছি, বাংলাটা আগে দেখাচ্ছি, পরে ইংরেজি। পরে লিখবা ধাপ 1, ধাপ 1-এ লিখতেছি, বা ধাপ 1, প্রোগ্রাম শুরু করি। এবার লিখবো ধাপ 2। ধাপ 2-তে আমরা কি করব বলো তো, ইনপুট নিব, তাই তো। এখন লিখব যে ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি। এখানে ছোট্ট অক্ষর আর দিও, বড় অক্ষর আর না। বড় অক্ষর আর মানে বোঝায় পৃথিবীর ব্যাসার্ধ। বড় অক্ষর আর মানে কার ব্যাসার্ধ? পৃথিবী। আমরা আসলে পৃথিবীর ব্যাসার্ধ বের করতেছি না, বা পৃথিবীর ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি না, আমরা বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি। যদি বলতো পৃথিবীর ক্ষেত্রফল নিয়ে কাজ করো, সেক্ষেত্রে পৃথিবীকে যদি আমরা বৃত্তাকার শেপ ধরতাম, সেক্ষেত্রে বড় অক্ষর আর নিতাম ইনপুট।
যেহেতু বৃত্তের ক্ষেত্রফলে আমরা সবসময় ছোট অক্ষর আর ব্যবহার করি, এজন্য আমাদের ছোট অক্ষর আর হবে ইনপুট। এজন্য আমরা লিখতেছি ইনপুট হিসেবে ছোট অক্ষর আর এর মান গ্রহণ করি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? মনে থাকবে? মান নেই দেখতে হবে না। সাদিদ আবার একটু জোরে বলবা, জোরে। যদি বড় হাতের আর হয়তো মান তো খারাপ থাকতে হ্যাঁ হ্যাঁ, আসলে এটাও ঠিক কথা যে যদি বড় অক্ষর আর হইতো সেক্ষেত্রে আমাদের ওই ফিক্স থাকতো, সেটা কিন্তু আমাদের আসলে ধ্রুবক হয়ে যেত। আসলে সেক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে গ্রহ অনুযায়ী চিন্তা করব, ঠিক আছে? গ্রহ আমাদের এক একটা গ্রহের তোমার ব্যাসার্ধ কিন্তু এক এক রকম হয়। তো সেক্ষেত্রে আমরা ওই বড় অক্ষর আরটাকে চলক, প্রাথমিকভাবে চলক ধরে নিতে পারবো, কারণ কি এক একটা গ্রহের ব্যাসার্ধ এক এক রকম, ঠিক আছে? সেই অনুযায়ী কাজ করব। তারপরে সেক্ষেত্রে এটা আমাদের ধ্রুবক হয়ে যায়, কারণ আমাদের পৃথিবী ব্যাসার্ধ তো ফিক্সড, এটা তো আসলে চলক কাজ করে না, এটা ধ্রুবক হিসেবে কাজ করে। তারপরও যদি আমাদের আসে পরীক্ষায় তা আমরা লিখে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার চলো যাই নেক্সট তৃতীয় ধাপে। 3 নম্বর ধাপে কি করবো বলো তো? 3 নম্বর ধাপে আমরা লিখবো সূত্রের ধাপ। 1 নাম্বারটা শুরু করছি, 2 নাম্বারটা ইনপুট, 3 নাম্বার ধাপ হচ্ছে সূত্রের ধাপ। আমরা সবসময় 3 নাম্বারে কী করি? সূত্র করি। 3-এর সূত্র, 4-এর সূত্র, সবই সূত্র করি। তো এবার দেখো সূত্রটা কী ছিল? পাই আর স্কোয়ার, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো এরিয়া আগে লিখবা, পাইয়ের মান কিন্তু বসাইতে হবে। আমি কিন্তু তোমাদের পড়াইছিলাম পাইয়ের মান বসাইয়া তারপরে আর স্কোয়ারকে কেমন লিখতে হয় তোমাদের বুঝাইছিলাম। তোমাদের মনে আছে না ওই ক্লাসটা? আমি তো তোমাদেরকে এটা পড়াইছিলাম, সূত্রটা নিয়ে আসতেছি, একটু ওয়েট। তোমাদের সকলেই মনে থাকার কথা। হ্যাঁ বলো বলো। এই যে ভেরি গুড। এই যে ইকুয়াল টু পাই আর স্কোয়ার যখন ছিল তখন লিখছিলাম যে 3.1416 স্টার আর এটা কিন্তু আমরা তোমাদের পড়াইছিলাম আগেই, তো এটা আসলে জানার কথা ছিল সবারই, তো আশা করি পারবা। হ্যাঁ, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, গুড। তো ধাপ 3-এ আমরা লিখতেছি, ধাপ 3-এ আমরা লিখব যে এরিয়া ইকুয়াল টু 3.1416। একটু দেখো সবাই, এরিয়া ইকুয়াল টু 3.1416 স্টার আর। খেয়াল রাখবা 3 নাম্বার যেই ধাপ সেই ধাপে লিখতেছি সূত্র হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল। এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার না লেখা লিখতেছি 3.1416 স্টার আর। যেহেতু আমাদের এগুলো আমরা আগে থেকে জানি, গুণ থাকলে স্টার হয়, আর যেহেতু আর স্কোয়ার ছিল দুটো আরের গুণফল। তো এরপর লিখবা এই সূত্রটি ব্যবহার করে এরিয়া এর মান নির্ণয় করি। এরিয়া ইকুয়াল টু 3.1416 স্টার আর, এই সূত্রটি ব্যবহার করে এরিয়ার মান নির্ণয় করি। এটা হচ্ছে 3 নাম্বার ধাপের আলোচনা। এবার দেখো তো সবাই বুঝতে পারলা কিনা ধাপ 3? বাকিরা বুঝতে পেরেছো? তাড়াতাড়ি বলো। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো ধাপ 3-এর পরে কি? ধাপ 4। ধাপ 4-এ কি করবা? যখন তুমি ক্ষেত্রফল পেয়ে গিয়েছো, ক্ষেত্রফল প্রিন্ট করতে হবে। হ্যাঁ, এটা ইংলিশ আছে, সব দেখাবো। এখন লিখবা এরিয়া এর মান প্রদর্শন করি। যেহেতু আমরা এরিয়া পেয়ে গিয়েছি, আসলে বৃত্তের ক্ষেত্রফলই বলছিল, ধাপ 3-এ হয়ে গেছে। ধাপ 4-এ কী করি? এরিয়ার মান প্রদর্শন করি। এবং সর্বশেষ ধাপ 5-এ কী করবা? প্রোগ্রাম শেষ করি। আর কিছু তো নাই, সর্বশেষ ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। এটাই হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় স্পেশাল অ্যালগরিদম। এখন ইংরেজিটা তোমরা বলবা, আমি বলবো না, আমি জাস্ট দেখাবো, তোমরা আস্তে আস্তে বলবা। এই বাংলা অ্যালগরিদমে কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের ইংরেজি অ্যালগরিদমে। স্টপ করো প্লিজ, ভিডিও শেয়ারে চাপ দিও না। এবার ইংরেজি অ্যালগরিদমটা তোমরা বৃত্তের ক্ষেত্রফল যেটা পড়ছো বাংলাটা দেখি বলবা, দেখি আমাদের মনে আছে কয়জনের। হ্যাঁ, আমি একটু জাস্ট দেখাচ্ছি, একটু ওয়েট করো। প্রথমত স্টার্ট, হ্যাঁ, ধাপ স্টেপ 1। তো স্টেপ 1 আমরা কী করবো? স্টেপ 1-এ স্টার্ট করতেছি। এবার বলো স্টেপ 2-তে কী হবে? ভেরি গুড, এক্সিলেন্ট, ইনপুট আর। স্টেপ 2-তে ইনপুট আর, যদি শুধু আর লিখবার কিছু না, শেষ। এবার বলো স্টেপ 3-তে কী করবা? এরিয়া ইকুয়াল টু আর স্টার আর। না, মান লিখব 3.14। গুড, এখন হয়েছে।
স্টেপ 3 এরিয়া ইকুয়াল টু 3.1416 স্টার আর স্টার আর। এইটা না লিখলে কিন্তু হবে না, ভুল হবে আবার। হ্যাঁ, 3.1416 স্টার আর শেষ। এবার ধাপ 4 কি লিখবা? প্রদর্শন। ইংরেজিতে বল, ইংরেজিতে। প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া, ভেরি গুড। প্রিন্ট এরিয়া, আমরা যখন ফলাফল পেয়ে গিয়েছি ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট করব। স্টেপ 4 প্রিন্ট এরিয়া, ভেরি গুড। এবং স্টেপ 5-এ কি করব? স্টেপ 5-এ ইন্ট। স্টেপ 5-এ কি হয়ে গেল? ইন্ট। এই হচ্ছে অ্যালগরিদম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় স্পেশাল চমলক অ্যালগরিদম। এবার দেখো কোনটা সহজ। এটাই সহজ, আমার কাছে আসলে ইংলিশটাই সহজ লাগে, মানে প্যারামুক্ত। ইংলিশটা লিখলে সময় কম লাগে, প্যারামুক্ত, ঝামেলা কম, ফুরফুরা। তো এভাবেই আমাদের কিন্তু ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলোতেও কী হবে, ইনশাল্লাহ চলবে। এভাবে আমরা প্র্যাকটিস করে যাবো ইনশাল্লাহ। তো আমাকে জানাইও, আজকে 2টা প্রোগ্রাম সমাধান করলাম আমরা। একটা হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয়, একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এই জায়গার মধ্যে কার কোনো সমস্যা আছে কিনা বা কার কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, সব তো একই ধরনের বোঝা যায় সহজে। হ্যাঁ, প্রায় একই ধরনের, তো কাছাকাছি, তো এই জন্য আর কি। তো আমি যেটা বলি সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ক্লাসটা খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। আর 27 ব্যাচ যারা আছো তোমাদের আলাদা ক্লাসই হবে, 26 ব্যাচও তো আলাদাই ক্লাস হবে। কয়েকদিন ক্লাস অফ আছে, একটু চাপ যাচ্ছে বেশি, এই জন্য অফ রাখছি। আজকে আমরা তেমন আর কোনো ক্লাস করতে পারবো না, এখানে ক্লাস শেষ করতেছি ইনশাল্লাহ। আমরা খুব শীঘ্রই আমি সাজেশন নিয়ে ক্লাস করাবো, বুঝছো? তোমাদের তো 26 ব্যাচ সামনে, সময় আছে 6 মাস নাই, যদিও এই মাস থেকে চলে গেছে 15 দিন। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ বা 11 তারিখ, যাই হোক। হ্যাঁ, 12 তারিখ আজকে, না 11 তারিখ, যাই হোক। তো এখন এই মাস থেকে 10 দিন চলে গেছে না, আজকে ক্লাস নিতে পারতেছি না। হ্যাঁ, একটু প্রবলেমের জন্য এই সপ্তাহে একটু মিস হয়েছে ক্লাসটা। তো না, আজকে আর ক্লাস হবে না, কোনো ব্যাচে আজকে ক্লাস হবে না, আজকে ক্লাস বন্ধ, এটাই ক্লাস শেষ। তো যেটা বলতেছিলাম যে তোমাদের তো মনে করো 6 মাসের মতো সময় আছে, যা 26 ব্যাচ পরীক্ষার্থী। এই 6 মাসের মধ্যে তো অর্ধেক দিন চলে গেল, আর মাত্র 5.5 মাসের মতো সময় আছে। এই 5.5 মাসে কীভাবে আমি সম্পূর্ণ সিলেবাস শেষ করতে পারি এ নিয়ে একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, এমসিকিউ এবং সিকিউ সহ। আর 27 ব্যাচ যারা আছো কলেজে ভর্তি হচ্ছে, তোমাদের তো 2 বছর সময়, তোমাদের নিয়েও প্ল্যান আছে কীভাবে আমরা আমাদের কলেজে সবগুলো সাবজেক্ট সুন্দরভাবে শেষ করতে পারবো, প্রতিটা উইকে আমরা কতটুকু শেষ করতে পারবো সেটা নিয়েও সাজেশন দেওয়ার চেষ্টা করব। আমাদের এখন থেকে ক্লাসগুলো হবে ফুললি সাজেশন ভিত্তিক, স্পেশাল গাইডলাইন ভিত্তিক ইনশাল্লাহ। তো সবাই নিয়মিত ক্লাসটা করো, উপস্থিত থাকো। আর পরীক্ষাটা সপ্তাহে 1 দিন হয়, পরীক্ষাটা 2 সপ্তাহ বন্ধ হয়ে আছে, আমি পরীক্ষাটা আবার চালু করতেছি ইনশাল্লাহ। আর অ্যাডমিশনের প্রোগ্রামটা খুব শীঘ্রই আবার শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো এই হচ্ছে তোমাদের নিয়ে আমার এই স্বপ্ন দেখার জার্নি। তোমরা একটু নিয়মিত ক্লাসটা করো, নিয়মিত অ্যাক্টিভ থাকো, আর আমার জন্য দোয়া করো যাতে তোমাদের নিয়ে সামনে আরও দূর এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? ওইটা আমাকে জানাইও, একটু রিপ্লাই দিও। বাকিরা একটু কথা বলো, আমি যে এতক্ষণ ধরে তোমাদেরকে নিয়ে আমার স্বপ্নের কথা বললাম, একটু ভয়েসে বলো, জোরে বলো, জোরে। তোমাদের কণ্ঠ যেই নিম্ন, ফাটাই ফেলবা, জোরে কথা বইলা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ভালো থেকো সবাই, নিয়মিত ক্লাস করো। হ্যাঁ, তো সকল ফ্রেন্ডদেরকেও এই ক্লাসগুলোতে জয়েন করতে বলো। আল্লাহ হাফিজ।